এই মুহূর্তে যে সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো, যাদবপুরের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডু রহস্য মৃত্যুতে গ্রেপ্তার আরো দুই পড়ুয়া। ধৃত সৌরভ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেই ওই দুজনের নাম উঠে আসে বলেই জানা গিয়েছে। রাত ভোর জিজ্ঞাসাবাদ করা হয় তাদের, তারপরেই গ্রেপ্তার করা হয় ওই দুই ছাত্রকে। যাদবপুর কাণ্ডে ধৃত দীপশেখর ও মনতোষকে রবিবার নিয়ে আসা হয় আলিপুরদুয়ার কোর্টে। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর গ্রেপ্তার হওয়া ওই দুই অভিযুক্তকে 9 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। আবারও জানিয়ে রাখি, স্বপ্নদীপ মৃত্যুতে গ্রেপ্তার আরো দুই পড়ুয়া এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে আদালতে তোলা হয় এবং আদালতের সওয়াল জবাবের পরে তাদেরকে 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। স্বপ্নদীপের মৃত্যুতে গ্রেপ্তার আরো দুই পড়ুয়া। ধৃতদের নাম দীপশেখর দত্ত ও মনতোষ ঘোষ। তাদেরকে আজই আদালতে তোলা হয় এবং আদালতে তোলার পরেই বিচারক সমস্ত রকম সওয়াল জবাবের পরেই তাদেরকে 9 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। যাদবপুরের প্রথম বর্ষের ছাত্র ছিল স্বপ্নদীপ কুণ্ডু। তার রহস্য মৃত্যু হয়। জানা গিয়েছে র্যাগিং এর কারণে তার মৃত্যু হয়েছে এবং এই মৃত্যু খুন না কি কারণে মৃত্যু হয়েছে সেই মৃত্যুতে একাধিক রহস্য থেকেই গিয়েছিল এবং ধীরে ধীরে সেই রহস্যের জট খুলছে এবং সেই মৃত্যুতে ধৃত সৌরভ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেই ওই দুজনের নাম উঠে আসে বলেই জানা গিয়েছে এবং রাত ভোর জিজ্ঞাসা করা হয় তাদের, তারপরেই গ্রেপ্তার করা হয় ওই দুই ছাত্রকে। যাদবপুর কাণ্ডে ধৃত দীপশেখর ও মনতোষকে রবিবার গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে নিয়ে আসা হয় আলিপুর পুলিশ কোর্টে এবং তাদের দুপক্ষের সওয়াল জবাবের পরেই 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। যাদবপুরের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যুতে গ্রেপ্তার আরো দুই পড়ুয়া। ধৃত সৌরভ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেই ওই দুজনের নাম উঠে আসে বলেই জানা গিয়েছে। রাত ভোর জিজ্ঞাসা করা হয় তারপরেই কিন্তু গ্রেপ্তার করা হয় ওই দুই ছাত্রকে। যাদবপুর কাণ্ডে ধৃত দীপশেখর ও মনতোষকে রবিবার নিয়ে আসা হয় আলিপুর পুলিশ কোর্টে। দুপক্ষের মধ্যে সওয়াল জবাব শোনার পরেই গ্রেপ্তার করা হয় তাদেরকে এবং অভিযুক্তদের 9 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। আমরা এই বিষয় নিয়ে সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। যে বিষয়টা জানার চেষ্টা করব,
স্বপ্নদ্বীপ স্বপ্নদ্বীপের রহস্য মৃত্যুতে যে দুই পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে, আজ তাদের 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে আজ কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগেই এই দুই আসামিকে তোলা হয়েছিল আলিপুর পুলিশ কোর্টের আদালতে, যে সেখান থেকে যেটা আমরা জানতে পারছি মনোতোষ এবং দীপশেখরের আইনজীবী যেটা জানান যে তারা নির্দোষ, তাদের বিরুদ্ধে অযথা মামলা দেওয়া হয়েছে 302, যেটা আমরা জানতে পারছি 302-এর একটা মামলা দেওয়া হয়েছে, আরও একটি অন্য ধারায় মামলা দেওয়া হয়েছে যেটা আমরা জানতে পারছি। তারপরে আমরা দেখতে পাই যে সরকারি আইনজীবী যিনি ছিলেন তিনি বলেন যে এই দুই যে ধৃত তাদের সরাসরি ইনভলভমেন্ট পাওয়া গেছে। একটি যে স্বপ্নদ্বীপের থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে, যে ডায়েরিতে পাওয়া গেছে বিভিন্ন লেখা, সেখানে বিভিন্ন প্রচুর সই পাওয়া গেছে, যেখানে জোর করে স্বপ্নদ্বীপের থেকে কিছু তথ্য লিখিয়ে নেওয়ার একটা অভিযোগ করেছে সরকারি আইনজীবী। সেখান থেকে দীর্ঘক্ষণ শুনানি পর্ব চলে। সেখানে যেটা বিচারক জানান যে সরকারি আইনজীবীর পক্ষ থেকে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়, এবং যেটা মনোতোষ এবং দীপশেখরের আইনজীবীদের পক্ষ থেকে প্রথমে তো বলা হয় তারা নির্দোষ, তারা কলেজের স্টুডেন্ট, তারা অপরাধী হতে পারেন না, এবং তাদের পক্ষ থেকে আবেদন জানানো হয় যে যাতে শর্ট পিসি দেওয়া হয়, যাতে কম দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়। সেই রকম অনুযায়ী বিচারক 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ এই দীপশেখর এবং মনোতোষ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল যাদবপুর থানার তরফে, ভোর 4টে নাগাদ তাদেরকে 22 আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, যেটা আমরা বিচারকের থেকে জানতে পারলাম। আমরা যেটা জানি যে সরকারি আইনজীবীর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই দুজন সরাসরি যুক্ত ছিলেন এই যে স্বপ্নদ্বীপের যে মৃত্যুর ঘটনা ঘটেছে তাতে এই দুজনের সরাসরি ইনভলভমেন্ট পাওয়া গেছে। এদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে সরকারি আইনজীবীর তরফে যেটা আরও জানানো হচ্ছে যে এদের দুজনকে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এবং তার সঙ্গে সৌরভ চৌধুরীকে আমরা জানি 10 দিনের পুলিশি হেফাজত পাওয়া গেছে, পুলিশি হেফাজতে পাওয়া গেছে। তাদের 3 জনকে মুখোমুখি বসিয়ে একটা জিজ্ঞাসাবাদ করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আরও যে সেই হোস্টেলে যে আবাসিক ছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ পর্ব ইতিমধ্যেই চলছে যাদবপুর থানার তরফে। আমরা পরবর্তীকালে দেখতে পাবো যে আর কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হচ্ছে কিনা, আর কোনো প্রাক্তন ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে কিনা, এবং আদালতের মধ্যে মনোতোষের আইনজীবী যারা জানান যে এই যে ঘটনা ঘটেছে স্বপ্নদ্বীপের মৃত্যুকাণ্ড, সেই ঘটনায় প্রাক্তনীদের হাত ছিল। কোনোভাবেই এই দুজন স্কুল কলেজ পড়ুয়ার কোনোরকম কোনো ইনভলভমেন্ট ছিল না, কিন্তু সরকারি আইনজীবী এই সব তথ্যকে উড়িয়ে দিয়েছেন। তিনি জানাচ্ছেন যে এই দুজনের সরাসরি ইনভলভমেন্ট ছিল, যে তখন যে স্বপ্নদ্বীপ যে 3তলা ছাদ থেকে পড়ে গিয়েছিল তাকে সেই সময় এই দুজন মনোতোষ এবং দীপশেখর তারা উপস্থিত ছিলেন সেই জায়গাতেই। সব কিছু বিচার পর্বের মধ্যে তদন্ত করে যেটা বিচারক জানান যে অর্ডার বেরিয়েছে, সেই অর্ডারে বলা হয়েছে যে এই দুজনের দীপশেখর এবং মনোতোষকে 9 দিনের পুলিশি হেফাজত এবং 22 আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। তথ্য দেওয়ার জন্য যেমনটা আমরা জানতে পারলাম, স্বপ্নদ্বীপ রহস্য মৃত্যুতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, দীপশেখর এবং মনোতোষ। এই দুজনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক, এবং আলিপুর পুলিশ কোর্টে তোলা হয় এই দুই ছাত্রকে। তারপরেই কিন্তু বিচারক সমস্ত রকম সওয়াল জবাবের পরেই তাদেরকে 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
স্বপ্নদ্বীপের রহস্য মৃত্যুতে গ্রেপ্তার আরো 2 পড়ুয়া দীপশেখর এবং মনতোষ। এই দুজনকে আজ আদালতে তোলা হয় এবং আদালতে তোলার পর বিচারক 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই বিষয় নিয়ে দীপশেখর এবং মনতোষের আইনজীবী এবং পুলিশ আধিকারিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমরা মূলত কোর্টে আর কি যা বলেছি সেটা হচ্ছে গতকাল একজনকে আমরা অ্যারেস্ট করে নিয়েছিলাম, তার 10 দিনের পুলিশ কাস্টাডি গ্রান্ট হয়েছিল। সাবসিকুয়েন্টলি আজকে আমরা দেখলাম দুজনকে যে পেলাম তাদের একটা অ্যালিগেশন আছে তারা জোর করে একটা চিঠি লিখিয়েছিল এবং সেই চিঠিটার রেসপেক্টে আমাদের দুটো সাক্ষী যা বলেছে সেটা হচ্ছে একটা হচ্ছে ওই ইউনিভার্সিটির একটি স্টাফ এবং ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট। তারা স্পেসিফিকলি বলেছে যে এই জুনিয়র যারা ছেলে তাদেরকে কীভাবে অত্যাচার করা হয় সেই রেসপেক্টে আমরা কোর্টকে বলেছি এবং আরও বলেছি যে এরা ওই টর্চারের পরে আরেকজন সাক্ষী যেটা বলেছে হয়তো এরকম হতে পারে যে সেই টর্চারের কারণে মারা গেছে, সেটাও ইনভেস্টিগেশন এসছে। আর 2 হচ্ছে একটা আরেকজন আমাদের স্টুডেন্ট যেটা বলে গেছেন সে বলেছেন যে হ্যাঁ এদেরকে চিঠি একটা জোর করে লেখানো হয়েছিল এবং সেটা ইনভেস্টিগেশন আমাদের আসছে। চিঠিটা ভিকটিমকে দিয়ে লেখানো হয়েছিল, কন্টেন্টসটা কিন্তু জানা নেই। কারা লিখিয়েছিল? এই আজকে যারা দুজন নিয়েছিল তারা লিখেছিল, তারা ছিল, হ্যাঁ তারা এই দুজন এই চিঠি জোর করে চিঠি লেখানোর ভেতরে এবং সই করানোর ভেতরে ছিল। চিঠির কন্টেন্টস আমার জানা নেই। সই কন্টেন্টস এবং সই দুটোই ভিকটিমে ছিল কিন্তু তাকে জোর করে করেছিল আজকে যারা অ্যারেস্ট করে নিয়েছে তারা। আচ্ছা, একটা পেপারে চিঠি একটা পেপারে সিগনেচার নাকি একটা চিঠি সিগনেচার একটা পেপারে? কন্টেন্টসের ব্যাপারে আমি যাচ্ছি না, কন্টেন্টসের ব্যাপারে যাচ্ছি না, তার সিগনেচারও আছে এবং লেখাও কিছু মেটেরিয়ালও আছে। হ্যাঁ একজন স্টাফ যেটা কর্মচারী যেটা ইউনিভার্সিটির তিনি বলেছেন, যেটা আপনি আছেন সেই কর্মচারী স্পেসিফিকলি বলেছেন যে এই জুনিয়র ছেলে দ্বারা তাদের কীভাবে একটা টর্চার করা হতো সেটা বলা হয়েছে, যেই অ্যালিগেশনটা আসছে সেটা ওরা সাপোর্ট করছে। রানুনি বলেছেন যে টর্চারের গল্পটা যেটা আমাদের আসছে সেটা রানুনি সাপোর্ট করে দেবে। শুধু চিঠি লেখার জন্য চিঠি লেখার এবং এই অত্যাচারের মধ্যে পার্টটাইতে পুরোটাই উনি ছিলেন। গতকাল যিনি অ্যারেস্ট করেছিলেন তারা হচ্ছে এনারা একসাথে করেছেন। গতকালকে যিনি এসেছিলেন তিনি এদের সাথে নিয়ে একটা টিম ওয়ার্ক ছিল, এনারা 3 জন মিলে একসাথে করেছেন যা করা। আরও থাকতে পারে এই 3 জন। যখন ঘটনাটা ঘটে ঘটনাস্থলে এরা দুজন উপস্থিত ছিল? 100 বার ছিলেন। আপনারা 302 এর দিকে কি এখনো পর্যন্ত পাচ্ছেন? তখন তো একদম 302 ওনার কমপ্লেন্টের বাবা, ভিকটিমের বাবা যিনি কমপ্লেন্ট স্পেসিফিকলি বলেছেন যে ফেলে দেওয়া হয়েছে, তাহলে 302 তো থাকবেই আমাদের। অভিযুক্ত আইনজীবী বলছেন ঘটনার সময় তিনি জিবি মিটিং এ ব্যস্ত ছিলেন। তো ওটাও ওনাদের ওনারা তো প্লি নেবেন কিন্তু ইনভেস্টিগেশন সেটা বলছে না। এর কি দোষ স্বীকার করেছেন? তো না, দোষ স্বীকার এখন করার স্টেজ না। আপনি একজন স্টুডেন্টের কথা বলছিলেন যে একজন স্টুডেন্ট এবং একজন স্টাফ তারা বয়ান দিয়েছেন এবং আরো একজন স্টুডেন্ট সে সেকেন্ড পড়েছে, তাহলে কি দুজন ছাত্র এখনো পর্যন্ত গোটা ব্যাপার সম্পর্কে মুখ খুলেছে আপনাদের কাছে? দুজন গতকালকে আমাদের ছিল, আজকে এসেছেন একজন স্টুডেন্ট একজন কর্মচারী এক্সট্রা। আজকে ডেভেলপমেন্ট হচ্ছে একজন স্টুডেন্ট একজন কর্মচারী। তারা কি স্বীকার করেছেন? তারা কি জানেন? তারা বলেছেন যে অত্যাচার গল্পটা তারা সাপোর্ট করেছেন। আচ্ছা, এই চিঠি লেখাতে কি সৌরভ ছিল জোর দেওয়া? সেটা মানে স্পেসিফিক্যালি কে ছিল চিঠি একটা জোর করে লেখানো হয়েছিল, তাতে এই দুজন তো ছিলই। এটা কবে লেখানো হয়েছিল? সে ডেট আমি বলতে পারবো, ডেট ওখানে লেখা নেই। কালকে তো রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এটা কি কতটা সহযোগিতা? এটা পুলিশ বলতে পারবে, আমি তো ওইখানে ছিলাম না। পুলিশের ইনভেস্টিগেশন ব্যাপারটা আমি ছিলাম না। এইটা এখনো তো এই 3 জনের পাচ্ছে, বাকিটা পরে জবানবন্দি এখন দেখা যাক কি হচ্ছে। আজকে তো পিসি হলো আমাদের পিসি লাইন কোর্ট পিসি গ্রান্ট করেছেন 22 তারিখ অবধি পিসি গ্রান্ট করেছেন। হ্যাঁ একসাথে পিসি গ্রান্ট পিসি থেকে ফিরে আসুক, আবার দেখা যাবে আবার জিজ্ঞাসাবাদ করা হোক। না বিষয় জানানি এইটুকু বলতে পারি, জোর করে ভিকটিম দিয়ে ওই চিঠিটা লেখানো হয়েছিল এবং তাকে সই করানো হয়েছিল। আপনার নামটা? সৌরিন ঘোষাল। আজকের সাবমিশন হচ্ছে মূলত গতকাল দীপশেখর দত্তকে অ্যারেস্ট করেছে পুলিশ, আজকে ফার্স্ট প্রোডাকশন করলো। আমরা আজ বেল পিটিশন জমা দিয়েছি এবং যেটা দেখা যাচ্ছে যে বহু লোক এই ঘটনাতে এনগেজ, তাদের মধ্যে অধিকাংশ যারা অ্যাকচুয়াল অপরাধী তারা হচ্ছে গিয়ে প্রাক্তনী। এই ছেলেটি এই দীপশেখর সেকেন্ড ইয়ারে পড়ে, অত্যন্ত নিরীহ একটি ছেলে যাকে এখানেতে কেসেতে অ্যাড অন করেছে। পুলিশের ওপরে প্রচণ্ড প্রেশার, পুলিশ তাই এখন চেষ্টা করছে যাকে পারছে তাকে অ্যারেস্ট করে যাতে কেস ক্লোজ করতে পারে। আলটিমেটলি এই ছেলের এগেনস্টে কোনো স্পেসিফিক অ্যালিগেশন নেই, কোনো রোল নেই এই ইনসিডেন্টে, তার সত্ত্বেও তাকে অ্যারেস্ট করা হয়েছে
এবং আজকে মহামান্য কোর্ট বেল আজকে রিজেক্ট করেছেন এবং 22 তারিখে ডেট দিয়েছেন নেক্সট প্রোডাকশনে। আমরা আশা রাখছি যে খুব তাড়াতাড়ি এই দীপশিখর আমার যে ক্লায়েন্ট আছে তিনি বেল পেয়ে যাবেন এবং অ্যাকচুয়াল যে অপরাধী, যে প্রাক্তনীরা অ্যাকচুয়ালি এই ঘটনা ঘটিয়েছে তারা শাস্তি পাবেন। কি কি ধারা দেওয়া হয়েছে পুলিশের তরফে? ধারা এই মুহূর্তে 302 এবং 34 ভারতীয় দণ্ডবিধির ধারা দেওয়া আছে, কিন্তু অদ্ভুতভাবে সব জায়গাতে আপনারাও জানেন যে অ্যাকচুয়াল অ্যালিগেশন যেটা জানানো হয়েছে সেটাই বলা হচ্ছে যে এই ছেলেটি যে মারা গেছেন তাকে আত্মহত্যায় প্রচেষ্টা দেওয়া হয়েছে, সে সুইসাইড করেছে, এরকম একটা বড় কোয়েশ্চেন আছে। তাহলে 302 সেখানে অ্যাপ্লিকেবল হলো কি করে? সেখানে 306 অফ ইন্ডিয়ান পেনাল কোড আসা উচিত, কীভাবে তো 302 দিল সেটা একটা কোয়েশ্চেনের ব্যাপার। সরকারি আইনজীবীর তরফে কতদিনের যাওয়া হয়েছিল? সরকারি আইনজীবীর তরফে তো 14 দিনের পিসি চাওয়া হয়েছিল, সেক্ষেত্রে 22 তারিখ দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা 7-8 দিনের মতো এখন পুলিশ টাইম পেল ইনভেস্টিগেশন করার। আমার নাম সৌম। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে অভিযুক্ত এখন যে ধরা পড়েছে, কি মনে হচ্ছে যে এর পেছনে না, অভিযোগ একেবারে সঠিক না। ইনসিডেন্ট অ্যাকচুয়াল যারা ঘটনাটি ঘটিয়েছে তারা এখনো পর্যন্ত পর্দার আড়ালেই আছে, তাদের এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করেনি বা অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ তাদের এগেনস্টে নেয়নি। আমরা যেটা আশা রাখছি যে খুব তাড়াতাড়ি অ্যাকচুয়াল দোষী ধরা পড়বে, যারা প্রাক্তনী, যারা অ্যাকচুয়াল ঘটনাটা ঘটিয়েছে। এই ছেলেটি ফার্স্ট ইয়ারের ছেলে, যার ইনসিডেন্ট হয়েছে সে ফার্স্ট ইয়ারের ছেলে, আর আমার ক্লায়েন্ট সেকেন্ড ইয়ারে পড়ে। 1 বছরের বড় একজন কি সেখানে তাকে দাঁড়িয়ে র্যাগিং করবে? অ্যাকচুয়াল র্যাগিং যারা করে তারা প্রত্যেকেই সিনিয়র অথবা যারা প্রাক্তনী হয়ে গেছে তারা ফাইনাল ইয়ার বা প্রাক্তনীরা। সেক্ষেত্রে দাঁড়িয়ে এদেরকে অ্যারেস্ট করে পুলিশ আলটিমেটলি এটারও একটা কোয়েশ্চেন আসছে যে আসল অপরাধীকে কি ধরা পড়ছে নাকি সে এখনো পর্দার আড়ালেই থেকে যাবে। এদেরকে গ্রেফতার করে কি অন্যদেরকে আড়াল করা হচ্ছে? এটার একটা প্রচণ্ড রকমের সম্ভাবনা আছে যে অ্যাকচুয়াল অপরাধীকে গ্রেফতার না করে বাকিদেরকে গ্রেফতার করা হচ্ছে। এদের নাম এলো, এগুলো সমস্ত, এখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই, কোনো ডিটেলস কিচ্ছু নেই, জাস্ট সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ওপর বেস করে এখানেতে কয়েকজনের নিজস্ব স্টেটমেন্ট রেকর্ড করে সেখানেতে দাঁড়িয়ে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। বাট অ্যাকচুয়াল যারা ঘটনাটি ঘটিয়েছে তারা এখনো পর্যন্ত বাইরে আছে। পুলিশের তরফে তো বলা হচ্ছে যে সৌরভ চৌধুরীর নেতৃত্বেই এরা চাপ দিত বিভিন্ন ফার্স্ট ইয়ারের পড়ুয়াদের র্যাগিং করতো। সৌরভ চৌধুরী, আমার কাছে যতটা ইনফরমেশন আছে বা আমি যতটা জানতে পেরেছি, সৌরভ চৌধুরী এর মধ্যে ইনভলভ ছিল, আরও কয়েকজন ইনভলভ ছিল যারা ওরই বন্ধু। এই ছেলেগুলো ওখানেতে প্রেজেন্টও ছিল না সেই দিনকে। আপনার নামটা? আমার নাম সৌম্য শুভ্র রায়, অ্যাডভোকেট। মনতোষ ঘোষ যখন ইনসিডেন্টটা ঘটে তখন উনি জেনারেল বডি মিটিংয়ে ছিলেন, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওনার নামে কোনোভাবে ডাইরেক্ট অ্যালিগেশনস নেই, শুধু কি ওনার বাবার সাথে উনি চিনতেন ডিউরিং অ্যাডমিশন, হস্টেলে অ্যাডমিশনের সময় ওনার বাবাকে সাথে কথা হয়েছিল, ওই হেল্প করেছিল অ্যাডমিশনের জন্য ওই রিগার্ডিংয়ে, তাই জন্য ওনার নামটা এফআইআরের মধ্যে দিয়েছে। এর থেকে বেশি আর কোনো অভিযোগ ওনার প্রতি নেই। উনি একটা সোশিওলজি স্টুডেন্ট, ইনোসেন্ট ছিলেন, এবারে করেছেন। আর উনি যে একটা টাইম অফ ইনসিডেন্ট জেনারেল বডি মিটিংয়ে ছিলেন, এটাই হচ্ছে। আমার নাম হচ্ছে অমি হক, আর আমার সাথে আমার দাদা আছে, উনিও আমার সাথে অ্যাডভোকেট সুজিত ঘোষ। মনতোষ ঠিক আছে।